আমেরিকাকে যদি পাল্টা বিপদে ফেলা না যায় তাহলে পুতিনের জন্য এই অবস্থা থেকে ওভারকাম করা আরো কঠিন হয়ে যেতে পারে। সেক্ষেত্রে ইরান এখানে সহায়ক ভূমিকা রাখতে পারে। ইরানের হাতে নিয়োগ ও আইসিবিএম পৌঁছে দিয়ে ইরানকে নিয়োগ ডিটারেন্স দিতে হবে, যাতে আমেরিকা ও ইসরায়েল ইরানে নিয়োগ হামলা না করতে পারে এবং ইরান যাতে একটা ফাইনাল যুদ্ধে গিয়ে আমেরিকা ও ইসরায়েলের কোমর ভাঙতে পারে। সুপ্রিয় দর্শক, খবর সংযোগ রিলসের বিশেষ আয়োজনে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছি আমি আহমদ আতিক। আমাদের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। আমরা আপনার মতামত শুনতে চাই। চলুন তাহলে আজকের অনুষ্ঠান শুরু করি। চলতি জুলাইয়ের প্রথম দিকে ক্রিপ্টো ভিত্তিক ভবিষ্যৎবাণী প্ল্যাটফর্ম পলি মার্কেটে একটি আলোড়ন সৃষ্টিকারী লেনদেন হয়। @জোট লুভুই সামেজ নামের এক বেনামি ব্যবহারকারী, যার প্রোফাইলে ইউক্রেনের পতাকা এবং অ্যাকাউন্ট খোলা মে মাসে প্রায় $4,09,000 বাজি ধরেন যে 2026 সালের 31শে ডিসেম্বরের মধ্যে ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট পদে থাকবেন না। তবে এই বড় অঙ্কের বাজি কোনোভাবেই বাজারের সম্মতিমূলক পূর্বাভাস নয়। পলি মার্কেটে এই ইভেন্টের নিহিত সম্ভাবনা মাত্র 12%, অর্থাৎ বাজার মনে করছে 2026 সালের শেষে পুতিনের ক্ষমতাচ্যুত হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম। 12ই জুলাই পর্যন্ত এই মার্কেটে মোট লেনদেনের পরিমাণ ছিল প্রায় $1,70,00,000, যা এই বাজিটিকে মূলত একটি উচ্চ ঝুঁকিপূর্ণ বিনিয়োগ হিসেবেই চিহ্নিত করে। যুদ্ধের ভূ রাজনৈতিক চিত্র বদলে দেওয়া ঘটনাটি ঘটে ব্ল্যাক সির সাথে সংযুক্ত আজব সাগর, যেখানে ইউক্রেন ইতিহাসের সবচেয়ে বড় ড্রোন ভিত্তিক নৌ অভিযান চালায়। গত 11ই জুলাই রাতে ইউক্রেনের ড্রোন ফোর্সের রুশ ছায়াবহর এর উপর ড্রোন হামলার ঝড় বইয়ে দেয়। এক রাতেই মোট 28টি রুশ জাহাজে আঘাত হানে, যার মধ্যে ছিল 12টি ট্যাঙ্কার, 4টি টাগবোট, 2টি শুকনো পণ্যবাহী জাহাজ এবং একটি বিশেষ ইঞ্জিনিয়ারিং জাহাজ। এই বাহিনীর কমান্ডার রবার্ট মাদিয়ার ব্রভদি নিশ্চিত করেছেন যে ওই এক রাতে তারা 73টি সফল আঘাতের রেকর্ড করেন। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ব্রভদির দাবি, 6 থেকে 11ই জুলাই পর্যন্ত মাত্র 6 দিনে ইউক্রেনীয় ড্রোন মোট 76টি রুশ জাহাজে আঘাত হানে। এই অভিযানের লক্ষ্য ছিল ক্রিমিয়ায় সরবরাহ লাইন সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেয়া এবং এর প্রভাব তাৎক্ষণিকভাবে পড়ে। রাশিয়া কের্চ প্রণালী এবং ডন আজব খাল দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয়। রয়টার্সের তথ্যমতে 10ই জুলাই রুশ কর্তৃপক্ষ শিপিং কোম্পানিগুলোকে জানিয়ে দেয় যে ডন ও আজব সাগরের মধ্যে এই খাল দিয়ে জাহাজ চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হচ্ছে। ফলে ক্রিমিয়া ধীরে ধীরে একটি বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হচ্ছে। সামুদ্রিক অভিযানের পাশাপাশি রুশ জ্বালানি অবকাঠামোর উপর ইউক্রেনের হামলা আরও অভূতপূর্ব গতি পেয়েছে। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী পোলিশ রিসার্চ ফার্ম রোচান কনসাল্টিং এর তথ্যে দেখা যায় 2006 সালের প্রথমার্ধে ইউক্রেনীয় ড্রোন রুশ তেল শোধনাগারে কমপক্ষে 194 বার হামলা চালিয়েছে, যা 2025 সালের একই সময়ের তুলনায় 11 গুণ বেশি। ফিনান্সিয়াল টাইমস আরও জানিয়েছে যে এই হামলায় মার্কিন গোয়েন্দা তথ্য ইউক্রেনকে সহায়তা করছে, যা ড্রোনগুলোর জন্য রুশ বিমান প্রতিরক্ষা এড়ানোর সর্বোত্তম পথ নির্ধারণে সাহায্য করছে। ইউক্রেনীয় সেনাবাহিনীর জেনারেল স্টাফের দাবি, জুলাইয়ের শুরুতেই এই হামলাগুলো রাশিয়ার মোট পরিকল্পিত রিফাইনারির উৎপাদন ক্ষমতার প্রায় 42.74% অকার্যকর করে দিয়েছে এবং শুধু গত এক মাসেই 8টি শোধনাগার আক্রান্ত হয়েছে এবং 60টিরও বেশি জ্বালানি স্টোরেজ ট্যাঙ্ক ধ্বংস বা গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। 2025 সালের আগস্ট থেকে এখন পর্যন্ত রুশ তেল শোধন শিল্পের মোট ক্ষতির পরিমাণ অনুমান করা হচ্ছে $13.5 বিলিয়ন। ওমস্ক, উফা, ইয়ারোস্লাভল এরকম বড় শোধনাগারগুলো রেহাই পায়নি এবং এর প্রভাব এখন সাধারণ মানুষের জীবনেও পড়েছে। 50টির বেশি অঞ্চলে জ্বালানি সংকট দেখা দিয়েছে। পাম্পগুলো প্রথমে সরকারি গাড়িকে অগ্রাধিকার দিচ্ছে, আর লজিস্টিক কোম্পানিগুলো ডিজেল স্বল্পতায় দৈনিক চলাচলের দূরত্ব কমিয়ে দিয়েছে। রয়টার্সের অনুমান, জুনে রাশিয়ার জ্বালানি উৎপাদন আগের বছরের তুলনায় 25% কমেছে, যা এখন দেশীয় চাহিদার চেয়ে 20% কম। ইউক্রেনের হামলার পরিধি বাড়ার সাথে সাথে রাশিয়ার অভ্যন্তরীণ মহলে পারমাণবিক অস্ত্র ব্যবহারের আলোচনা প্রবল হয়েছে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ সূক্ষ্মতা রয়েছে। এই কণ্ঠস্বরগুলো সাধারণ কর্মী বা অ্যাক্টিভিস্ট নন, বরং এরা হলেন ক্রেমলিনপন্থী টেলিভিশন উপস্থাপক, সামরিক ব্লগার এবং ব্যবসায়ী রাজনীতিবিদ শ্রেণীর সদস্য। জুলাইয়ের শুরুতে রুশ ব্যবসায়ী কনস্টান্টিন মালোফিয়েভ প্রকাশ্যে প্রশ্ন তোলেন, যুদ্ধ মানেই সবকিছু দিয়ে জয় ছিনিয়ে আনা? আমাদের পূর্বপুরুষরা যে পারমাণবিক অস্ত্র তৈরি করে রেখে গেছেন
তা আমরা ব্যবহার করছি না কেন? এছাড়াও সাবেক রুশ প্রেসিডেন্ট মেদভেদেভ ও চেচেন নেতা কাদিরভও একই ধরনের মন্তব্য করেছেন, যা এতটাই উদ্বেগজনক যে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী সাংবাদিক দিমিত্রি মুরাতভ রুশ তদন্ত কমিটি ও প্রসিকিউটর জেনারেল অফিসে অভিযোগ দায়ের করেছেন, যদিও এটি ক্রেমলিনের সরকারি অবস্থান নয় এবং পুতিন নিজে বলেছেন তিনি মনে করেন না এই অস্ত্র ব্যবহারের প্রয়োজন আছে বা হবে। এই পরিস্থিতিতে আসে বেইজিং এর অবিস্মরণীয় বার্তা। 10 জুলাই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, তুর্কিয়েতে ন্যাটোর শীর্ষ সম্মেলনে ইউরোপীয় নেতারা তাকে বলেছেন যে চীন রাশিয়াকে অত্যন্ত স্পষ্ট ও কঠোর ভাষায় আল্টিমেটাম জাতীয় বার্তা দিয়েছে। পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো আলোচনাই হতে পারে না। জেলেনস্কি বলেন, এটাই প্রথমবার যখন বেইজিং এত স্পষ্ট ও জোরালোভাবে প্রতিক্রিয়া জানালো। পরদিন 11 জুলাই ফিনল্যান্ডের প্রেসিডেন্ট স্টুবো এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর সাথে ফিনল্যান্ডের রাতের খাবারের সময় তিনি খুব স্পষ্টভাবে শুনেছেন, না, এটা হবে না। স্টুবের মতে চীনা পক্ষ অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে জানিয়েছেন যে রাশিয়া কোনো পরিস্থিতিতেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না। তবে এখানে স্মরণ রাখা জরুরি যে এই তথ্যের উৎস প্রত্যক্ষ চীনা বিবৃতি নয়, বরং জেলেনস্কি ও ইউরোপীয় কর্মকর্তাদের মাধ্যমে পাওয়া দ্বিতীয় স্তরের তথ্য। কিন্তু তা যদি সত্যি হয় তাহলে মস্কোর পারমাণবিক আলোচনার বিরুদ্ধে এটি বেইজিং এর এ যাবৎকালের সবচেয়ে কঠোর অবস্থান। অনেকেই এসে বলবেন যে এটা পশ্চিমা মিডিয়ার ইউক্রেনপন্থী লেখা, কিন্তু বাস্তবতা হচ্ছে রাশিয়া বর্তমানে সত্যিই চাপে আছে। ইউক্রেনীয় ড্রোন রাশিয়ার যথেষ্ট ক্ষতি করছে। জবাবে রাশিয়া তাদের হাতে থাকা প্রায় সব অস্ত্র ইউক্রেনে পরীক্ষা করে ফেলেছে। এতে ইউক্রেনের নাগরিক ও সৈন্য হতাহত হলেও এই যুদ্ধে ইউক্রেনকে জ্বালানি যোগাচ্ছে ন্যাটো, পুরো ইউরোপ ও আমেরিকা। প্রেসিডেন্ট পুতিনের সামনে রিয়েল চ্যালেঞ্জ তৈরি করছে তারা। পারমাণবিক অস্ত্র ব্যবহার কোনো সহজ বিষয় নয়, কোনো সুস্থ স্বাভাবিক মানুষই তা চাইতে পারে না। এমনকি রাশিয়ার সব জেনারেলও হয়তো এতে মত দেবেন না, কারণ একবার নিউক ব্যবহার করলে পাল্টা আঘাত আসবেই। কারণ ইউক্রেন যদি একটি ট্যাকটিক্যাল নিউকও ব্যবহার করা হয় তাহলে ইউরোপীয়রা মনে করবে পরবর্তী আঘাত তাদের উপর আসতে যাচ্ছে, তাই তারা অপেক্ষা না করেই সর্বশক্তি দিয়ে পাল্টা আঘাত করবে। এজন্য রাশিয়াকেও নিউক ব্যবহার করলে সর্বশক্তি দিয়েই আঘাত করতে হবে। ছোট নিউক বড় নিউক থিওরি এখানে কাজ করবে না। কেউই আশা করবে না যে আমি আঘাত করি আর আমার উপরেও পাল্টা আঘাত আসুক। এছাড়া দুই পক্ষের কাছেই সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি আছে। একবার নিউক ইউজ করা মানে মিউচুয়াল অ্যাসিউরড ডিস্ট্রাকশন। তাই অন্য রাস্তায় এটাকে মোকাবেলা করে এই পরিস্থিতি থেকে ওভারকাম করা পুতিনের জন্য অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে আমেরিকাকে যদি পাল্টা বিপদে ফেলা না যায় তাহলে পুতিনের জন্য এই অবস্থা থেকে ওভারকাম করা আরও কঠিন হয়ে যেতে পারে। সেক্ষেত্রে ইরান এখানে সহায়ক ভূমিকা রাখতে পারে। ইরানের হাতে নিয়োগ ও আইসিবিএম পৌঁছে দিয়ে ইরানকে নিয়োগ ডিটারেন্স দিতে হবে, যাতে আমেরিকা ও ইসরায়েল ইরানে নিয়োগ হামলা না করতে পারে এবং ইরান যাতে একটা ফাইনাল যুদ্ধে গিয়ে আমেরিকা ও ইসরায়েলের কোমর ভাঙতে পারে। এটা একটা অপশন মাত্র। পুতিন অবশ্যই আমাদের চেয়ে অনেক ভালো বোঝেন এবং আরও ভালো সিদ্ধান্ত নিতে পারেন। আপনার মতামত কি কমেন্টে জানান। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বেল আইকনে ক্লিক করুন যেন পরবর্তী অনুষ্ঠান মিস না হয়। দেখা হবে পরের অনুষ্ঠানে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।